ইলিয়াস আলী কোথায়? ইলিয়াসকে হত্যা করা হয়েছে, হত্যা করে এই ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। কোথায় আছেন ইলিয়াস আলী? তিনি কি আসলেই পৃথিবীর আলো বাতাসে বেঁচে আছেন, নাকি 14 বছর আগেই তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে? 2012 সালের 17 এপ্রিলের সেই রাতে ঠিক কী ঘটেছিল? এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির এই সাংগঠনিক সম্পাদকের গুমের ঘটনা নিয়ে শুধু রহস্যের জালই বোনা হয়েছে, কিন্তু আসল সত্য পুরোপুরি সামনে আসেনি। আয়নাঘরের দরজা খোলার পরও যখন তার দেখা মিলল না, তখন সবার মনেই প্রশ্ন জেগেছিল, মানুষটা গেল কোথায়? সম্প্রতি আটক হওয়া সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তার মুখ থেকে এমন সব তথ্য বেরিয়ে আসছে যা শুনলে চমকে যাবেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কিভাবে নিখুঁত ছক কষে একজন প্রভাবশালী নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, এবং তার শেষ পরিণতি কিভাবে ধলেশ্বরী নদীতে গিয়ে ঠেকল, সেই ঘটনার আদ্যপ্রান্ত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। কে এমন কাজ করল, আর কেনই বা ইলিয়াস আলীকে টার্গেট করা হলো? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু পেছনে তাকানো প্রয়োজন। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামধানায় 1961 সালের 1 জানুয়ারি জন্ম নেওয়া এই মানুষটি সাধারণ কোনো রাজনীতিবিদ ছিলেন না। ছোটবেলায় মায়ের কাছে কোরআন শিক্ষা দিয়ে যার হাতে খড়ি, সেই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স নিয়ে পড়ার সময় হয়ে ওঠেন এক প্রতিবাদী চরিত্র। কবি জসিমউদ্দিন হলে থেকে ছাত্র রাজনীতির পাঠ নেওয়া ইলিয়াস 80-র দশকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে এমনভাবে জড়িয়ে পড়েন যে 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকেই বহিষ্কার করা হয়। সেই ছাত্রনেতা সময়ের স্রোতে হয়ে ওঠেন সিলেটে বিএনপির এক অপ্রতিদ্বন্দ্বী মুখ। কিন্তু সরকারের চোখের বালি তিনি হলেন কিভাবে? আসল কারণটা ছিল টিপাইমুখ বাঁধ আর ট্রানজিট চুক্তি। ভারত যখন বারাক নদীর ওপর এই বাঁধ তৈরির পায়তারা করছিল, তখন বৃহত্তর সিলেটের পরিবেশ ও অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে। এই বাঁধের বিরুদ্ধে যেন আস্ত একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলী। তিনি পুরো সিলেট অঞ্চলকে এক করে ফেলেন, দিনের পর দিন লং মার্চ করেন, রাজপথ কাঁপিয়ে তোলেন। পাশের একটি দেশের সাথে সরকারের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধেও তিনি ছিলেন আপোষহীন। আর ঠিক এই জায়গাতেই তিনি তৎকালীন সরকার এবং ওই প্রতিবেশী দেশের স্বার্থে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। তাকে কোনোভাবেই যখন থামানো যাচ্ছিল না, তখন সিদ্ধান্ত হয় তাকেই চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু এই গুমের নির্দেশ কে দিল? গুমের সেই নীল নকশা আসলে তৈরি হয়েছিল ক্ষমতার একেবারে শীর্ষবিন্দু থেকে। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। রিমান্ডে তার কাছ থেকে এমন সব তথ্য বের হচ্ছে যা চমকে দেওয়ার মতো। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ইলিয়াস আলীকে গায়েব করার গ্রিন সিগন্যাল এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। সরকার প্রধানের রোষানলে পড়ার পর তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালককে সরাসরি নির্দেশ দেওয়া হয় এই মিশন সফল করার জন্য। শেখ মামুন খালেদ নিজেকে বাঁচানোর জন্য অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করলেও তিনি স্বীকার করেছেন যে এই অপারেশনের জন্য আগে থেকেই গোয়েন্দা সংস্থা আর র্যাবের একটা বিশেষ টিমকে ব্রিফ করে তৈরি রাখা হয়েছিল। সার্বিক দিক নির্দেশনা তিনি নিজেই দিয়েছিলেন। এমনকি ডিজিএফআই এর 2 জন মেজরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু প্রযুক্তিগত দিকগুলো সামলানোর জন্য। আর মাঠ পর্যায়ে এই পুরো গুম মিশনটার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ের আলোচিত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। অপারেশনের আগে এবং পরে সরকার প্রধানের সাথে জিয়াউল হাসানের সরাসরি কথা হয়েছিল বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন। সব তো প্রস্তুত, কিন্তু শিকারকে ফাঁদে ফেরা হলো কিভাবে? সালটা 2012, 17 এপ্রিলের রাত। সেদিনই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন ইলিয়াস আলী। সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করতে তিনি গিয়েছিলেন তৎকালীন শেরাটন হোটেলে। তিনি ঘুণক্ষরেও টের পাননি জিয়াউল হাসানের তৈরি করা ডেথ স্কোয়াডের শকুনের চোখ সারাক্ষণ তার ওপরই আটকে আছে। মিটিং চলাকালেও ওই স্কোয়াডের একজন সদস্য প্রতিনিয়ত জিয়াউল হাসানকে ইলিয়াস আলীর প্রতিটা গতিবিধির আপডেট দিচ্ছিল। রাত তখন আনুমানিক 11টা। মিটিং শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে ওঠেন তিনি। ড্রাইভিং সিটে ছিলেন তার বিশ্বস্ত গাড়ি চালক আনসার আলী। গাড়ি ছুটে চলছিল বাসার দিকে। মহাখালী পৌঁছানো মাত্রই ঘাতক টিমের রাডার পুরোপুরি লক হয়ে যায় তাদের টার্গেটের উপর। নিঃশব্দে তারা ইলিয়াস আলীর গাড়ির পিছু নিতে শুরু করে। গাড়িটি যখন মহাখালী পার হয়ে বনানীর 2 নম্বর রোডের সাউথ পয়েন্ট স্কুলের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই ঘটে সেই সিনেম্যাটিক অ্যাটাক। অস্ত্রে সজ্জিত সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক 2টো মাইক্রোবাস নিয়ে এসে আচমকা ইলিয়াস আলীর গাড়ির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ইলিয়াস আলী এবং তার চালক আনসার আলীকে জোর করে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
রাস্তার ওপর পড়ে থাকে শুধু তাদের ফাঁকা গাড়িটা, যা পরে বনানী থানা পুলিশ মাঝরাতে উদ্ধার করে। বনানীর রাস্তা থেকে তুলে সোজা তাদের নিয়ে যাওয়া হয় র‍্যাব 1-এর সদর দপ্তরে। রিমান্ডে পাওয়া তথ্য অনুযায়ী ইলিয়াস আলীকে সেখানে আটক রেখে মারধর করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানতে পেরেছেন 17 এপ্রিল থেকে 20 এপ্রিলের মাঝামাঝি কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। কোনো প্রমাণ যেন না থাকে সেজন্য তার দেহ নিয়ে যাওয়া হয় ধলেশ্বরী নদীতে। রাতের আধারে সেই নদীতে ভাসিয়ে দেওয়া হয় এই রাজনীতিবিদের। কিন্তু সরকারের প্রতারণার নাটক তখনও শেষ হয়নি। 21 এপ্রিল ইলিয়াস আলীর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদি লুনা তার সন্তানদের নিয়ে ছুটে গিয়েছিলেন শেখ হাসিনার কাছে। তার বড় ছেলে ব্যারিস্টারি পড়ছিল, ছোট ছেলে এবং মেয়ে তখন অনেক ছোট। চোখের পানি নিয়ে স্বামীর সন্ধান চাইছিলেন লুনা। সরকার প্রধান তাকে সান্ত্বনাও দিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে চলছিল অন্য কিছু। গোয়েন্দাদের তথ্য বলছে সেই সাক্ষাতের পরপরই শেখ হাসিনা ফোন করেছিলেন জিয়াউল হাসানকে, আর সেই ফোনেই ইলিয়াস আলীকে চূড়ান্তভাবে গায়েব করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এরপর শুরু হয় আইনি নাটক। স্ত্রীর রিট আবেদনের পর হাইকোর্ট যখন জবাব চাইল, তখন র‍্যাব, সিআইডি, পুলিশ, এসবি এবং বনানী থানা রিপোর্ট জমা দিয়ে বলল যে ইলিয়াস আলী তাদের কাছে নেই এবং তারা তাকে আটক করেনি। মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য গাজীপুরের পুবাইল সহ বিভিন্ন জায়গায় র‍্যাব এবং পুলিশের যৌথ নাটকীয় উদ্ধার অভিযান চালানো হয়। বনানী থানা পুলিশ তো একের পর এক 25টি তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আদালতকে রীতিমতো বোকা বানিয়েছে। দীর্ঘ 14 বছর ধরে তার পরিবার, কর্মী, সমর্থক সবাই একটা মিথ্যা আশায় বেঁচেছিল। গণ অভ্যুত্থানের পর যখন আয়নাঘর থেকে অনেকে ফিরে আসছিলেন, তখনও লুনার মনে আশা ছিল হয়তো তার স্বামী ফিরে আসবেন। এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়েও তিনি প্রশ্ন করেছেন, আমার স্বামী ইলিয়াস আলী কোথায়? কিন্তু বাস্তবতা হলো, যাকে 14 বছর আগেই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সে কিভাবে ফিরবে? এই গুমের খবরটা প্রথম ছড়ানোর পর দেশে টানা 5 দিন এবং সিলেটে 6 দিন হরতাল পালিত হয়েছিল। ইলিয়াসের জন্মস্থান বিশ্বনাথে পুলিশ, সরকারি দল এবং জনতার মাঝে ত্রিমুখী সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে আন্দোলনকারীদের মামলার আসামি বানিয়ে বিশ্বনাথের 7 জন ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক শীর্ষ নেতাকে জেলে যেতে হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ সহ সবাই এই গুমের তীব্র নিন্দা জানিয়েছিল। তারা সরাসরি র‍্যাবের দিকে আঙুল তুলে স্বাধীন তদন্তের দাবি করেছিল। এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টেও এই বিচার বহির্ভূত গুম নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার এসবের কোনো তোয়াক্কাই করেনি। কিন্তু সময় সব সময় একরকম থাকে না। শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর এখন তাকে বারবার রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে। এই গুমের সাথে জড়িত র‍্যাব ও ডিজিএফআই এর সব সদস্যকে এখন কড়া নজরদারিতে রাখা হয়েছে। এদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ গা ঢাকা দিয়েছেন, আবার অবাক করার বিষয় হলো অনেকেই এখনও চাকরিতে বহাল তবিয়তে আছেন। তবে জাল গুটিয়ে আনা হচ্ছে। 14 বছর ধরে যে সত্য ধাপাচাপা দিয়ে রাখা হয়েছিল, আজ তা পুরোপুরি উন্মোচিত। সময়ের সাথে সাথে হয়তো আরও অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে। তবে ইলিয়াস আলীর এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।